নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকে পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 5, জরুরি অবস্থা এবং বাম রাজনীতির পুনর্গঠন, 1972 থেকে 1977। 1972 সালের বিধানসভা নির্বাচনে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেসের বিশাল জয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক আপাত স্থিতিশীলতা নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সেই জয়ের গায়ে লেগেছিল রিগিং বা ভোট লুটের গভীর কলঙ্ক। বামপন্থী দলগুলো, বিশেষ করে সিপিআইএম, এই নির্বাচনকে বর্জন করে বিধানসভার বাইরে থাকার সিদ্ধান্ত নিল। 1972 থেকে 1977 এই 5টি বছর পশ্চিমবঙ্গের ইতিহাসে এক গুমোট ও শ্বাসরুদ্ধকর অধ্যায়। একদিকে নকশাল দমনের নামে রাষ্ট্রীয় হিংসা, অন্যদিকে 1975 সালে সারা ভারত জুড়ে জারি হওয়া জরুরি অবস্থা বা এমার্জেন্সি। এই পর্বে আমরা দেখব কীভাবে কংগ্রেসের দাপুটে শাসন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ল এবং কীভাবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বামপন্থীরা নিজেদের নতুন করে সংগঠিত করলো। সিদ্ধার্থ শঙ্কর রায়ের শাসনকাল শুরু হয়েছিল এক কঠোর লৌহমুষ্টির মাধ্যমে। নকশাল আন্দোলন তখন স্তীমিত, কিন্তু দমনের সেই ধারা অব্যাহত রইল রাজনৈতিক বিরোধীদের উপর। কলকাতা ও মফস্বলের পাড়ায় পাড়ায় তখন কংগ্রেসের যুববাহিনীর দাপট। বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণ, এলাকা ছাড়া করা এবং মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানো ছিল নিত্যদিনের ঘটনা। সিপিআইএম এর হাজার হাজার ক্যাডার তখন ঘরছাড়া, অনেকে আত্মগোপন করে আছেন। বিধানসভায় কোনো শক্তিশালী বিরোধী পক্ষ না থাকায় সরকার হয়ে উঠেছিল স্বৈরাচারী। তবে এই সময়ের একটি ইতিবাচক দিক ছিল সিদ্ধার্থ রায়ের ব্যক্তিগত ভাবমূর্তি। তিনি ছিলেন অত্যন্ত মার্জিত এবং শিক্ষিত মানুষ, যিনি প্রশাসনিক স্তরে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার নিচুতলার কর্মীদের দৌরাত্ম্য সাধারণ মানুষের মনে কংগ্রেসের প্রতি বিরক্তি তৈরি করেছিল। 1974 সাল নাগাদ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি ফের খারাপ হতে শুরু করে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বেকারত্ব বাড়ছে এবং বিদ্যুৎ সংকটে কলকারখানাগুলো ধুঁকছে। ঠিকই এই সময়ে সারা ভারতে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ইন্দিরা গান্ধী বিরোধী এক বিশাল গণ আন্দোলন দানা বাঁধতে থাকে। পশ্চিমবঙ্গে তারা আঁচ এসে পৌঁছায়। কংগ্রেসের ভেতরেও তখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। সিদ্ধার্থ রায়ের সাথে প্রফুল্ল সেন ও প্রিয়রঞ্জন দাসমুন্সিদের মতো নেতাদের দূরত্ব বাড়তে থাকে। এই অভ্যন্তরীণ দুর্বলতা আর বাইরের জনরোষ তখন তুঙ্গে। ঠিক তখনই 1975 সালের 25শে জুন মধ্যরাতে ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরি অবস্থা জারি করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন এই ইমার্জেন্সি জারির অন্যতম প্রধান পরামর্শদাতা। জরুরি অবস্থা জারির সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ পুরোপুরি কালো মেঘে ঢেকে গেল। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, বিরোধী নেতাদের কারাবন্দী করা হলো এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করা হলো। জয়প্রকাশ নারায়ণ বা জ্যোতি বসুর মতো নেতাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলল, কিন্তু এই অন্ধকার সময়েই বামপন্থীরা এক নতুন কৌশল অবলম্বন করলো। প্রকাশ্যে মিছিল মিটিং নিষিদ্ধ থাকায় তারা গোপন সংগঠন ও আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক শক্তিশালী করতে শুরু করলো। পাড়ায় পাড়ায় রিডিং ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ঘরোয়া সভার মাধ্যমে তারা মানুষের কাছে পৌঁছতে লাগলো। জরুরি অবস্থার সেই ভয়াবহ দমনপীড়ন সাধারণ মানুষের মনে কংগ্রেসের প্রতি যে ঘৃণা তৈরি করেছিল, বামপন্থীরা তাকে সুকৌশলে রাজনৈতিক মূলধনে রূপান্তরিত করলো। এই সময়ে বাম রাজনীতির ভেতরেও এক বড় পরিবর্তন এলো। সিপিআইএম বুঝতে পেরেছিল যে কেবল তাত্ত্বিক লড়াই দিয়ে হবে না, মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষা লড়াইয়ে নামতে হবে। তারা জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লব আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ না করলেও কংগ্রেস বিরোধী সব শক্তিকে একজোট করার কৌশল নিল। অন্যদিকে নকশাল আন্দোলনে সেই চরমপন্থী ধারাও জেলখানায় বসে নিজেদের ভুল সংশোধন করতে শুরু করলো। 1972 থেকে 1976 এই 4 বছরে জেলবন্দি থাকা হাজার হাজার বামপন্থী কর্মী নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এক নতুন রাজনৈতিক চেতনা জন্ম দিলেন। তারা বুঝলেন একক শক্তিতে বিপ্লব নয়, বরং গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য। 1977 সালের শুরুতে যখন ইন্দিরা গান্ধী হঠাৎ জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের ডাক দিলেন, তখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি ছিল এক বারুদে ঠাসা ঘরের মতো। কংগ্রেস ভেবেছিল বিরোধী দলগুলো ছত্রভঙ্গ হয়ে আছে, তাই তারা সহজেই জিতে যাবে, কিন্তু ঘটল উল্টোটা। কেন্দ্রে জনতা পার্টির ঢেউ আছড়ে পড়ল। লোকসভা নির্বাচনে কংগ্রেস বাংলায় ধুয়ে মুছে গেল। মানুষ যেন কয়েক বছরের জমানো রাগ ব্যালট বাক্সের মাধ্যমে উপড়ে দিল। সিদ্ধার্থ শঙ্কর রায় বুঝতে পারলেন যে পায়ের তলার মাটি সরে গেছে। বিধানসভা নির্বাচন যখন এলো, তখন সিপিআইএম এবং জনতা পার্টির মধ্যে জোট না হলেও এক অদৃশ্য সমঝোতা কাজ করছিল।
বামপন্থীরা এবার অনেক বেশি পরিণত, অনেক বেশি সুশৃঙ্খল। 19৭ সালের জুন মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হলো, তখন তা ছিল এক বিশ্ব কাঁপানো ঘটনা। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এলো। 214টি আসন দখল করলো বামফ্রন্ট, যার মধ্যে একাই সিপিআইএম পেল 178টি আসন। রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জ্যোতি বসু। দীর্ঘ 30 বছরের কংগ্রেস শাসনের মাঝখানে ছোট বিরতি বাদে অবসান হলো এবং শুরু হলো এক অভূতপূর্ব রাজনৈতিক পরীক্ষা, যা ছিল বিশ্বের ইতিহাসে ব্যালট বাক্সের মাধ্যমে জয়ী হওয়া দীর্ঘতম কমিউনিস্ট শাসন। মানুষ রাজপথে নেমে উৎসব করলো, কারণ তারা কেবল একটি সরকার পাল্টায়নি, তারা স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেয়েছিল। পর্ব 5-এর এই সমাপ্তি আমাদের এক নতুন দিগন্তের সামনে দাঁড় করিয়ে দেয়। জরুরি অবস্থার অন্ধকার কেটে গিয়ে যে নতুন ভোরের সূচনা হলো, তা পশ্চিমবঙ্গের রাজনীতিকে এক স্থিরতা দিতে পেরেছিল ঠিকই, কিন্তু তার চ্যালেঞ্জও ছিল অনেক। বামফ্রন্ট সরকার ক্ষমতায় নিল, তখন তাদের সামনে পাহাড় প্রমাণ সমস্যা, উদ্বাস্তু সমস্যা তখনও অমীমাংসিত, শিল্পে তালা ঝুলছে, আর গ্রাম বাংলায় কৃষকরা তাদের অধিকারের অপেক্ষায়। জ্যোতি বসুর নেতৃত্বে এই নতুন সরকার কি পারবে সাধারণ মানুষের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে, নাকি ক্ষমতার স্বাদ পেয়ে তারাও একসময় মানুষের থেকে দূরে সরে যাবে? পরবর্তী পর্বে আমরা দেখব বামফ্রন্টের সেই মধুচন্দ্রিমার দিনগুলো, কীভাবে অপারেশন বর্গা এবং পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে বামপন্থীরা গ্রাম বাংলায় তাদের অজেয় দুর্গ তৈরি করলো। 1977 থেকে 1985 এই 8 বছর কীভাবে পশ্চিমবঙ্গের সমাজ এবং রাজনীতির কাঠামোকে চিরকালের জন্য বদলে দিল, তা জানবো আমরা আমাদের সিরিজের পরবর্তী অধ্যায়ে। বাংলার রাজনীতিতে তখন এক লাল সূর্যের জয়যাত্রা শুরু হতে চলেছে। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে আরও কিছু অজানা কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের ইতিহাসকে জানুন। নমস্কার।